আপনি ঘুমাচ্ছিলেন আর সকাল 6:30টার বাস ছিল, তাই জন্য আপনাকে আর জাগাইনি। ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আমি জলখাবার খেয়ে নিয়েছি। আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না, নিজের খেয়াল রাখবেন। একলা কোথায় যাচ্ছি আমি? বাসে তো আরো লোক থাকবে আমার সাথে। ঠিক আছে মা, রাখছি। রক্ত। আমাদের হুমকিকে তুমি অবহেলা করেছো, তার জন্য তোমাকে উপযুক্ত মাসুল দিতে হবে। এটা কে লিখেছে? আর এই পাথরই বা এলো কোথা থেকে? নম্রতা, জ্যোতির কোনো খবর পেলি? না রে, ও রাজপুর থেকে যে বাসে করে আসবে বলে বেরিয়েছিল সেটা তো কখন এসে পৌঁছে গেছে, কিন্তু ও আসেনি। যদি রাজপুর থেকে এখানে আসার জন্য জ্যোতি বাসে উঠে থাকে তাহলে এখানে এলো না কেন? সেটাই তো, বাসের ইনচার্জের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কাউকে পাচ্ছি না। এটা কি করে হতে পারে? আমি ওকে ফোনেও ট্রাই করছি, ওর ফোনটাও অফ বলছে। আরে 7 ঘন্টা হয়ে গেছে, কখন থেকে খুঁজছি আমরা। আমার তোর খুব চিন্তা হচ্ছে। ও শাশুড়ি ফোন করেছেন। ধর। হ্যালো আন্টি। না আন্টি, আমরা তো ডিপোতেই দাঁড়িয়ে আছি। ওকে তো দেখতে পাচ্ছি না আন্টি। না না আন্টি, ওকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, আপনি অত চিন্তা করবেন না। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে ফোন করছি, ঠিক আছে? অঙ্কিতা, যদি কোনো সমস্যায় পড়েনি তো? আমরা ওকে কত বছর ধরে চিনি, কিন্তু এরকম কখনো হয়নি যে আমাদের কিছু না বলে কোথাও গেছে। আমিও তো সেটাই ভাবছি রে। এবার কি করব, কিভাবে যোগাযোগ করব, কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো একটাই উপায় আছে। সেটা কি? আমি সিআইডি কে ফোন করছি। সিআইডি? হ্যাঁ, এটাই ঠিক হবে। হ্যালো সিআইডি। আপনি কি অঙ্কিতা? আগে হ্যাঁ স্যার, আমি অঙ্কিতা স্যার। আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। তা আপনার বন্ধু জ্যোতি নিরুদ্দেশ? হ্যাঁ স্যার, গত 7-8 ঘন্টা ধরে আমরা ওকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আর আপনি? স্যার আমি নম্রতা, জ্যোতির বন্ধু। আমরা সবাই কলেজের দিন থেকে একে অপরকে চিনি। তো জ্যোতি দেবী রাজপুর গ্রাম থেকে এখানে আসার জন্য রওনা হয়েছিলেন? আগে হ্যাঁ। কটার সময়? স্যার ওর তো সকাল 6:30টার বাস ধরার কথা ছিল। আচ্ছা এটা বলুন যে রাজপুর থেকে এখানে আসতে ঠিক কতটা সময় লাগে? স্যার এই ধরুন 2 ঘন্টা মতো। তার মানে 8:30টার মধ্যে ওদের এখানে চলে আসার কথা। আর এখন বাজে বিকেল 4টে, এখনো আসেনি। তো ওনাকে তো ফোন করার চেষ্টা করেছেন? স্যার আমি অনেকবার ওকে ফোনে ট্রাই করলাম, কিন্তু কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে। আপনার শেষবারের মতো কখন কথা হয়েছিল ওর সাথে? স্যার আমি সকাল 6টার সময় ওকে ফোন করেছিলাম, তখন ও বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। আপনাদের মধ্যে কোনো দরকারি কথা হয়েছিল? ওর কথা শুনে কি আপনাদের মনে হয়েছে যে কোনো বিপদে আছে বা কোনো কষ্টে রয়েছে? স্যার যখন আমি ফোন করেছিলাম তখন পেছনে অনেক আওয়াজ হচ্ছিল, আমি ঠিক করে সবটা শুনতে পাইনি। কিরকম কিরকম আওয়াজ ছিল? এই কোনো ব্যঞ্জো বাজনা বা অনেকটা জলসার মতো স্যার। ব্যঞ্জো বাজনা বা জলসা? হ্যাঁ স্যার। স্যার ও রাজপুর থেকে সোজা এখানে আমার বাড়িতেই আসার কথা ছিল আমার সঙ্গে দেখা করতে। রাজপুর থেকে ফেরার পর ওর সোজা আপনার বাড়ি যাওয়ার কথা ছিল? হ্যাঁ স্যার, সময় মতো ও আসলো না, সেই জন্যই তোকে খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এলাম। আচ্ছা, যদি রাজপুর গ্রাম থেকে এখানে একা এসেছিল নাকি ওর সাথে আর কেউ ছিল? না স্যার, বাড়ি থেকে তো ও একাই বেরিয়েছিল। আর তাছাড়া রাজপুরে ওর শ্বশুর বাড়ি, ওর নিজের বাড়ি নয়। ওখানে ও শ্বশুর শাশুড়ির সাথে থাকে। শ্বশুর বাড়ি? এটা আবার বউ শাশুড়ির কোনো ঝামেলা নয় তো? এরকমটা নয় তো যে জ্যোতির শাশুড়ি জ্যোতিকে বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই কিডন্যাপ করে নিয়েছে? ফ্রেডি, যা কিছুই হোক সেটা তো আমরা জানতেই পেরে যাব। আচ্ছা, আপনারা দুজন ছাড়া জ্যোতি দেবীর এই শহরে কোনো বন্ধু বা আত্মীয় আছে? স্যার ও সমস্ত কাছের লোকদের জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। আচ্ছা, জ্যোতি দেবীর কারোর সাথে শত্রুতা আছে এই ব্যাপারে কিছু জানেন আপনারা? না স্যার, ওর তো কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। যেরকম ইনি এক্ষুনি বললেন যে ওনাদের মধ্যে ফোনে কথা হয়েছিল ঠিক বাস ধরার আগে, তাহলে এটাও তো হতে পারে যে জ্যোতি হয়তো বাস ধরেইনি। হ্যাঁ স্যার, এটা কিন্তু হতেই পারে। জ্যোতি হয়তো এই সময় রাজপুর গ্রামেই আছে, এখানে হয়তো আসেইনি। আচ্ছা, রাজপুর থেকে যে বাসটা এসেছিল তার ইনচার্জের সঙ্গে কথা বলেছেন? স্যার আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কাউকে কোথাও দেখতেই পাইনি। দেখতেই পাননি? আচ্ছা, জ্যোতির ফটো আছে তো আপনাদের কাছে? আমার মোবাইলে আছে হয়তো স্যার, একটু দেখি। এই যে স্যার। ওকে, এটা হচ্ছে জ্যোতির ফটো। আপনি জ্যোতির ফটো আর ওর নাম্বার আমার মোবাইলে পাঠিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা, জ্যোতি দেবীর রাজপুর গ্রাম থেকে যে বাসে করে এখানে আসার কথা ছিল সেই বাসের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ স্যার মনে আছে, KT 2137। KT 2137? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনারা যেতে পারেন। জ্যোতির ব্যাপারে আমরা কিছু জানতে পারলেই আমরা আপনাকে ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ স্যার।
এই বাসটাই স্যার। এই যে শোনো, তুমি কি এই বাসের ইনচার্জ? হ্যাঁ আমি। দেখুন বাস ছাড়তে এখনো আধ ঘন্টা দেরি হবে। আপনারা একটা কাজ করুন, আপনারা গিয়ে খেয়ে দিয়ে আসুন। না, আমরা কিছু খাওয়া দাওয়া করতে চাই না আর কোথাও যেতেও চাই না। একটা মেয়ে রাজপুর গ্রাম থেকে এসেছে, এটা হচ্ছে ওর ফটো। একে কি চেনো তুমি? এই মেয়েটা? আগে হ্যাঁ, সকাল 6:30টার সময় এই মেয়েটা রাজপুর গ্রামের বাস ডিপো থেকে হয়তো এই বাসেই উঠেছিল। তুমি চেনো একে? দেখেছিলে কি? স্যার এই মেয়েটা হয়তো 17 নম্বর সিটে, মানে ওই জানলার দিকেই বসেছিল। তোমার কি ঠিক মনে আছে যে এটা ওই মেয়েটাই? স্যার একদম শিওর বলতে পারবো না, মনে হয় এই ছিল। স্যার একটা কালো রঙের সানগ্লাস পরেছিল আর শাল দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল। চলো ঠিক আছে, থ্যাংক ইউ। এই লোকটা যে মেয়েটার কথা বললো সে যদি জ্যোতিই হয় আর এই শহরে চলে আসে, তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে ও শহরে আসার পরে কোথায় উধাও হয়ে গেল। হতে পারে যে এই জ্যোতি নিজের কোনো পার্সোনাল কাজে গেছে আর সেই কথাটাও কাউকে জানাতে চাইছে না। হতে পারে, এটার ব্যাপারে আমাদের খোঁজ নিতে হবে। এটাও হতে পারে ওর প্রাণের সংশয় রয়েছে। তাহলে স্যার শুরু কোথা থেকে করব? একটা কাজ করা যাক, সকাল 6টা থেকে এখনো পর্যন্ত সব কটা ফোন কলসের ডিটেলস আমাদের চেক করতে হবে, এমনকি ব্যাংকের ডিটেলস। জানতে পেরে যাবো যে এই জ্যোতি গেল তো গেল কোথায়। কিছু জানতে পারলে জ্যোতির ব্যাপারে? না স্যার, সমস্ত চেকপোস্টে জ্যোতির ছবি পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অবধি কেউ কিছু জানায়নি আমাকে। অদ্ভুত, একটা জলজ্যান্ত মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল আর কেউ ওকে দেখতেও পায়নি। আর কি জানতে পারলে জ্যোতির ব্যাপারে? স্যার 3 বছর আগে জ্যোতির বিয়ে অনুরাগ নামে কোনো একজনের সাথে হয়েছিল। স্যার বিয়ের পর ও নিজের স্বামীর সাথে আমেরিকাতে থাকতে শুরু করে। আর ও ইন্ডিয়াতে কবে এলো? স্যার 5 মাস আগে। স্যার আপাতত জ্যোতির স্বামী আমেরিকাতেই থাকে। স্যার ও ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছে, ছুটি পেলে ইন্ডিয়াতে চলে আসবে। আর রইল বাকি রাজপুর গ্রাম। যেমনটা ওর বন্ধু অঙ্কিতা আমাদের বলেছিল যে জ্যোতি ওর শ্বশুর শাশুড়ির সাথে ওই রাজপুর গ্রামেই থাকে, কিন্তু শাশুড়ির সাথে ওর কেমন সম্পর্ক ছিল তার কোনো সাক্ষী তো আমাদের কাছে নেই। তাছাড়া এই জ্যোতি রাজপুরে কি কাজ করতো? স্যার আপাতত কিচ্ছু না। ওর আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু তারাও জ্যোতির ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি। এই কেসে এখনো পর্যন্ত কোনো প্রয়োজনীয় তথ্য পেলাম না। স্যার জ্যোতি যদি শহরে এসেই থাকে তাহলে আসার পর কাউকে না কাউকে তো ফোন করেই ছিল স্যার। হতে পারে নিখিল, হতে পারে যে ও নম্রতা আর অঙ্কিতাকে ছাড়া অন্য কাউকেও ফোন করেছে। সে যেই হোক আমাদের থেকে সত্যিটা লুকোচ্ছে। একবার ফোনের ডিটেলসটা পেয়ে গেলে এটাও জানতে পেরে যাব। স্যার আবার এরকম নয় তো যে জ্যোতিকে কেউ কিডন্যাপ করেছে? কিন্তু স্যার জ্যোতিকে কেউ কিডন্যাপ করে কার কি লাভ হবে? নিখিল, কিডন্যাপ শুধুমাত্র টাকার জন্য হয় না, আরও অনেক কারণ থাকে। যেমন স্যার? হ্যালো, হ্যাঁ বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্যার জ্যোতির ব্যাংক থেকে ফোন এসেছিল। স্যার জ্যোতি মাত্র 6 ঘন্টা আগে নিজের ডেবিট কার্ড ব্যবহার করে কোনো ইলেকট্রনিক্স গুডসের দোকান থেকে কেনাকাটা করেছিল। তার মানে হলো জ্যোতি এখানে এসেছে আর বাস থেকে নামার পরে সে তার নিজের ডেবিট কার্ডটা ব্যবহার করেছে। ঠিক আছে, একটা কাজ করা যাক, ওই ইলেকট্রনিক্স দোকানটায় যাওয়া যাক, ওখান থেকে সবকিছু জানতে পেরে যাব। কি নাম বলেছিল দোকানের? আপনি মোবাইলটার জন্য অনেক বেশি দাম চাইছেন, একটু কিছু ডিসকাউন্ট দিন। আরে দাম নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে এটা নিয়ে যান। আমি হলপ করে বলতে পারি যে এর থেকে সস্তা মোবাইল আপনি আর কোথাও পাবেন না। কি বলছেন, এত দাম চাইছেন আর বলছেন সস্তায় দিচ্ছেন? লাগবে না আমার এই মোবাইল। আরে শুনুন না, আরে আরে আর সস্তার মোবাইল খুঁজবে তার মধ্যে আবার দাম কমাবে এসে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন স্যার, বলুন কি দেখবেন আপনি? আচ্ছা স্যার, আমি আপনাকে একটা ভেতরের খবর দিচ্ছি। হেলথি কোম্পানি কাল থেকে সেটের সঙ্গে ব্লুটুথ আর ফ্রি দিচ্ছে না। যদি নিতে চান তাহলে আজকেই নিয়ে নিন। দেখুন, একটা ভেতরের কথা আমরাও জানাতে চাই। সিআইডি? একদম ঠিক, সিআইডি। আমি পুরো সাহায্য করবো স্যার, কিন্তু কি হয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজ সকালে একটা মেয়ে আপনার দোকানে এসেছিল। ও কার্ড সোয়াইপ করে কিছু জিনিস কিনেছিল আপনার দোকান থেকে। তার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। এই হলো ওই মেয়েটার ডেবিট কার্ড নাম্বার। ওই মেয়েটা 11:10 এই দোকানে নিজের কার্ড সোয়াইপ করেছিল। 1 মিনিট স্যার। জ্যোতি? হ্যাঁ স্যার, জ্যোতি নামের একটা মেয়ে ডেবিট কার্ড দিয়ে 30,000 টাকা দামের একটা মোবাইল কিনেছিল। মোবাইল ফোন? হ্যাঁ স্যার। এ আবার নতুন কি নাটক? জ্যোতি প্রথমে নিজের মোবাইল ফোনটা সুইচ অফ করে দেয়, তারপর নিজেই আবার একটা নতুন মোবাইল ফোন কিনে ফেললো। যে মেয়েটা আপনাদের এখান থেকে মোবাইল কিনেছিল সে এই মেয়েটাই কি? না স্যার, এটা সেই মেয়েটা নয়। কি এ সেই মেয়েটা নয়? না স্যার। আপনি এ ব্যাপারে নিশ্চিত তো? স্যার আমি পুরো হলপ করে বলতে পারি যে মেয়েটা 30,000 টাকা দামের মোবাইল কিনে আমার দোকানের বউনি করেছিল, সে মেয়েটাকে কি করে ভুলে যাই আমি? এইবার আমার মাথায় ঢুকেছে আসল ব্যাপারটা কি। অন্য কোনো একটা মেয়ে জ্যোতির পার্স চুরি করে সেখান থেকে তার ডেবিট কার্ড নিয়ে সোজা এখানে চলে এসে জ্যোতির টাকাতেই ফুর্তি করতে শুরু করে। সেসব তো ঠিক আছে ফ্রেডি, কিন্তু এই জ্যোতি কোথায় গেল? কোথায় উধাও হয়ে গেল এই জ্যোতি? আচ্ছা জ্যোতির জায়গায় যে মেয়েটা এখানে ফোন কিনতে এসেছিল তার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি? স্যার ওকে দেখতে কেমন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ স্যার, ওই মেয়েটা ওর নতুন মোবাইলটা এখানেই চালু করেছিল, ওর সিম কার্ডটা ওতে ভরে আর কাউকে ফোন করেছিল।
কাউকে ফোন করেছিল? হ্যাঁ স্যার। ফোনে কি কথা হয়েছে সেটা শুনেছেন আপনি? স্যার ও কোনো কেজে যাওয়ার কথা বলছিল আর শিফটের কথা বলছিল স্যার। কেজে যাওয়ার কথা বলছিল আর শিফটের কথা বলছিল। কি এমন জায়গা হতে পারে যেখানে শিফটে কাজ হয়? কোনো ফ্যাক্টরি, কোনো কোম্পানি না তো? স্যার কেজে নামের একটা শুটিং স্টুডিও লিংক রোডে আছে স্যার। হতে পারে এই মেয়েটা ওই স্টুডিওতে যাওয়ার কথাই বলছিল। হতে পারে নিখিল। এর মানে হচ্ছে এই মেয়েটা ওই স্টুডিওতে শুটিং এর ব্যাপারে গেছিল হয়তো। একটা কাজ করা যাক, এই কেজে স্টুডিওতে গেলেই আমরা সবকিছু জানতে পারবো। আর দাদা, আপনি যখন এই মেয়েটা এত টাকার জন্য কার্ড সোয়াইপ করেছিল তার ইনফরমেশনটা নেওয়ার প্রয়োজন মনে করেননি? স্যার আসলে স্যারও কি? এখন চলুন আর আমাদের ওই মেয়েটাকে চেনাতে সাহায্য করুন। চলুন স্যার, কিন্তু এখন চলুন 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 বলছি, চলুন চলুন। অ্যাকশন। আপনি চিন্তা করবেন না, আপনার ন্যায় নিশ্চয়ই মিলবে। আর সাথে যতটা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এসইউ কোম্পানি নিশ্চয়ই দেবে। আর এর সাথে ইনভেস্ট হওয়া টাকাটাও ফেরত পাবেন। দারুণ ব্যাপার তো। ইনভেস্ট করার টাকাও এখানে পাওয়া যাচ্ছে নাকি? কাট কাট কাট। এই কারা আপনারা? হ্যাঁ, এখানে কি করছেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি? ঠিক ধরেছেন, সিআইডি। ক্ষমা চাইছি আপনাদের শুটিং এ ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমাদের তো তদন্ত করতেই হবে, তাই না? তদন্ত? কিসের তদন্ত? দেখুন, আমরা একটি মেয়েকে খুঁজছি যে চুরি করেছে, আর আমরা সন্দেহ করছি যে সে এখানে এই কেজে স্টুডিওতে শুটিং করছে। দেখুন স্যার, আমাদের ইউনিটে 3টে মেয়ে আছে। 2জন হলো অ্যাসিস্ট্যান্ট, আরেকটি মেয়ে হলো আর্টিস্ট। ব্যাস। মেয়েগুলোকে ভালো করে দেখো, এদের মধ্যে কি কেউ ছিল? না স্যার, এদের মধ্যে কেউ না। শিওর? হ্যাঁ স্যার। তাহলে এই আর্টিস্টটাকে যে নিজের মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছে। ম্যাডাম, কষ্ট করে আপনার চাঁদ বদনটা একটু এদিকে ঘোরাবেন। স্যার, এই সেই মেয়েটা। তাহলে আপনি সে? দেখুন, পালানোর চেষ্টা করবেন না। আপনি মহিলা, তাই আপনাকে কিছু বলছি না। ভালো হবে আপনি আমাদের কথা মন দিয়ে শুনলে। তার কারণ সিআইডির হাত থেকে যে পালাতে চেষ্টা করে না, সে ধরা পড়ে যায়। বাই দ্য ওয়ে, নাম কি আপনার? স্যার, শিল্পা। আপনি জ্যোতির ডেবিট কার্ড চুরি করেছিলেন আর তারপর সেটা দিয়ে মোবাইল কিনেছিলেন, কেন? জ্যোতি ডেবিট কার্ড? স্যার, আমি কোনো জ্যোতিপতিকে চিনি না, আর আমার কাছে কোনো ডেবিট কার্ডও নেই। ইনি কোনো জ্যোতিকে চেনেন না, আর কোনো ডেবিট কার্ডও চুরি করেননি আপনি। তা আপনার পার্সটা কোথায়? আমি জিজ্ঞেস করেছি আপনার পার্সটা কোথায়? স্যার, ওটা আমার মেকআপ রুমে। নিখিল, দেখো কি। আপনার মেকআপ রুম কোথায়? মেকআপ রুম কোথায় আপনার? স্যার, এই দিকে। কিচ্ছু জানেন না আপনি, তাই না? খুব সাধু সাজছেন না? স্যার, এই হলো নতুন মোবাইল আর এই হলো জ্যোতির ডেবিট কার্ড। ডেবিট কার্ডটাও এখানে আর নতুন মোবাইলটাও এখানে। তাহলে টাইম ওয়েস্ট করছি কেন? বাকি কথাটা না হয় বিউরোতে গিয়েই বলবো। আসুন আমাদের সাথে, আসুন আসুন আসুন। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে, এখন শুটিং এর কি হবে? এই মেয়েটাকে কে নিয়ে এসেছে? তুমি এনেছিলে? শেষবারের মতন বলছি, জ্যোতি কোথায়? কি করেছো তুমি ওর সঙ্গে? স্যার, আমি কিচ্ছু করিনি। আমি আপনাকে আগেও বলেছি, আমি সত্যিই জানি না যে ও কোথায়। যদি নাই জানো, জ্যোতির ডেবিট কার্ড তোমার কাছে এলো কি করে? ও, দেখুন, সব কিছু সত্যি সত্যি বলে দিন, কারণ আমাদের কাছে মুখ খোলানোর আরো অনেক পদ্ধতি রয়েছে। তার দরকার পড়বে না, আমি বলছি। আমাকে একজনে বলল যে রাজপুর বাস স্ট্যান্ডে যেতে, ওখানে শহরে যাওয়ার বাসগুলোতে উঠে শহরে চলে যেতে। আমি সিট নাম্বার 17-র নিচে একটা ব্যাগ পেলাম, যেটা নিয়ে আমার শহরে হারিয়ে যেতে হয়েছিল। ব্যাস স্যার, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। ওটা জ্যোতির ব্যাগ ছিল, আর ওই ব্যাগে তুমি জ্যোতির ডেবিট কার্ড দেখেছো। ব্যাস, আর ওই ডেবিট কার্ড দেখেই তোমার মাথা ঘুরে গেছে। তুমি ভাবলে এই কার্ডটার সৎ ব্যবহার করবে কে, তাই তো? হ্যাঁ, ডেবিট কার্ড দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। একবারের জন্য তুমি ভাবলে না যে এই কাজটা করার জন্য তোমাকে বলেছিল সে কেন বলেছিল? স্যার, আমি একজন অ্যাক্টর, আর ছোট ছোট রোল করে নিজের দিন কাটাই স্যার। সেই সময় আমার টাকার খুব দরকার ছিল স্যার, আর ওই লোকটা আমাকে 20 লাখ টাকা দেওয়ার কথা দিয়েছিল। সারা বছর কাজ করলেও অত টাকা কামাতে পারতাম না স্যার। সেই লোকটা কে? তুমি ওর সঙ্গে দেখা করেছো? না স্যার, শুধু ভয়েস শুনেছি। শুধু ভয়েস শুনেছো আর রেডি হয়ে গেলে কাজ করার জন্য? বাহ বাহ বাহ। আমার একটা ফোন এসেছিল, আর ওই ফোন কলে একটা লোক আমাকে এইসব করতে বলেছিল। তাহলে ওই লোকটা তোমাকে 20 লক্ষ টাকা দিল কি করে? ওই 20 লাখ টাকা জ্যোতির ব্যাগের মধ্যে লুকানো ছিল, যেটা আমি সিটের নিচে থেকে পেয়েছিলাম। 20 লাখ টাকা তো তুমি নিয়েই নিয়েছো, কিন্তু তারপরেও জ্যোতির ডেবিট কার্ড দিয়ে তুমি ফোন কিনেছো। একেই বলে লোভ।
আর সেই লোভ তোমাকে এখানে টেনে এনেছে আমাদের সামনে। কোথা থেকে তোমার কাছে ফোন এসেছিল? নাম্বারটা এর কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ স্যার। এই নাম্বার। স্যার একটা কথা বুঝতে পারছি না, যে ওই লোকটা শিল্পাকে জ্যোতির জিনিসপত্র নিয়ে যেতে কেন বলেছিল? কারণ সচিন, ও একে শিল্পা থেকে জ্যোতি বানিয়ে দিয়েছে আর একে পাঠিয়ে দিয়েছে শহরে, যাতে মানুষ একে দেখে ভাবে যে জ্যোতি শহরে গিয়েছে আর ওকে কেউ খুঁজবে না, তাই তো? তার মানে হচ্ছে যে সব কিছু যা করা হয়েছে আমাদের চুপ করানোর জন্য করা হয়েছে, যাতে আমরা রাজপুরে গিয়ে জ্যোতিকে না খুঁজি। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার, ওই নাম্বারটা রাজপুর গ্রামের কোনো পিসিওর। রাজপুর গ্রামের কোনো পিসিওর? রাজপুর গ্রামের পিসিওর? এটার একটাই মানে দাঁড়ায় যে জ্যোতি এখনো রাজপুর গ্রামে আছে, আর ওই সন্দেহভাজন যে এই পুরো খেলাটা খেলেছে সেও রাজপুরে আছে। রাজপুর গ্রামে চলো যাই। আসি। জ্যোতি দেবীর শ্বশুর বাড়ি কি এটা? হ্যাঁ এটাই। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আমরা ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। আমরাই হলাম শ্বশুর শাশুড়ি। আচ্ছা। জ্যোতির কোনো খোঁজ পেলেন? এখনো পর্যন্ত তো কোনো খোঁজ পাইনি, কিন্তু কিন্তু কি কি হয়েছে আমাদের জ্যোতির? দেখুন, আমাদের এটা মনে হচ্ছে যে জ্যোতিকে কেউ কিডন্যাপ করেছে। এসব কি বলছেন আপনি? কিডন্যাপ করে নিয়েছে? কিন্তু টাকা চেয়ে আমাদের কাছে কেউ তো এখনো ফোন করেনি। কোনো ফোন আসেনি না স্যার। 24 ঘন্টা হয়ে গেল জ্যোতি নিখোঁজ হয়েছে। যদি ওকে টাকার জন্য কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকতো তাহলে এতক্ষণে তো কিডন্যাপারের ফোন চলে আসার কথা। এটা তো মনে হচ্ছে অন্য কোনো চক্কর। অন্য চক্কর তো বটেই। দেখুন, জ্যোতি এখানে গ্রামে কাউকে চিনতও না। এই তো আমেরিকা থেকে এসেছে, সবে 5 মাস হলো। আচ্ছা, এই 5 মাসের মধ্যে জ্যোতির সাথে কারোর কোনো ঝগড়া হয়েছিল? কোনো রকম মনোমালিন্য? না, তেমন তো কিছু হয়নি। জ্যোতি তো নিজের কাজ নিয়ে থাকার মতোই মেয়ে। আচ্ছা, কোনো বিষয় নিয়ে কি চিন্তিত ছিল জ্যোতি? না না, একদম না। ছিল, ও চিন্তিত ছিল, কিন্তু দেখুন, কোনো কিছু গোপন রাখবেন না। আপনারা যা জানেন সেটা আমাদেরকে পরিষ্কার বলুন। গত কিছুদিন ধরে জ্যোতি সন্ধ্যাবেলায় বাইরে বেরোতো। কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে। প্রথমে তো কিছু বলেনি, পরে বলেছিল যে ওর বন্ধু সারিকার বাড়িতে কোনো জরুরি কাজে যাচ্ছে। আর ওই জরুরি কাজটা কি সেটাও বলেনি আপনাদেরকে? আপনারা তো জানেনই, আজকালকার ছেলে মেয়েদের বেশি জিজ্ঞেস করলে তাহলে ওরা অসন্তুষ্ট হয়। আচ্ছা, জ্যোতি এখানে কোনো কাজ করতো? আসলে ও একটা সময় আমেরিকাতে একটা বড় কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু এখানে আসার পর ও কোনো চাকরি বাকরি করেনি। অ্যাকচুয়ালি ও আমার ছেলের ইন্ডিয়াতে আসার অপেক্ষা করছিল। ও বলেছিল যে অনুরাগ এসে যাবার পর এই গ্রামে একটা কম্পিউটার ক্লাস চালু করবে। এবার অনুরাগ ফিরে এলে আমরা ওকে কি বলবো? আরে ভগবানের উপর ভরসা করো, বৌমা নিশ্চয়ই ফিরে আসবে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে যখন জ্যোতি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল তখন এই গ্রামে কোনো ব্যান্ড ট্যান্ড বাজছিল কি? মানে কোনো জলসা টলসা আর কি? হ্যাঁ, একটা জলসার আয়োজন অবশ্যই হয়েছিল। কিসের জন্য? আমাদের রাজপুর গ্রামে প্রতি বছর জলসার আয়োজন করা হয়। ফ্রেডি, একটু সচিনকে ফোন করো তো। ওকে বলো এই জলসার ডিটেলস বার করতে। ততক্ষণ আমরা সারিকার সাথে দেখা করে আসি। দাদা, স্যার। আরে স্যার, আপনাদের দুজনের জুতোই তো একেবারে চকচক করছে। এই জুতো তো সারানোর কোনো ব্যাপারই নেই। ঠিক ধরেছেন আপনি। আমরা সিআইডি অফিসার, আপনার থেকে কিছু জানার ছিল। সিআইডি? হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, এটা বলুন যে এখান থেকে কোনো র্যালি বেরিয়েছিল? হ্যাঁ বেরিয়েছিল তো। র্যালি বেরিয়েছিল? হ্যাঁ সাহেব। তাহলে আপনি ওই র্যালিতে এই মেয়েটাকে দেখেছিলেন কি? স্যার, আমার ঠিক ভালো করে মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন। না স্যার, কিছু মনে পড়ছে না। ঠিক আছে বিনীত, আমি আশেপাশের লোকদের জিজ্ঞেস করছি, আর তুমি কি বাস স্ট্যান্ড একবার চেক করো। ঠিক আছে। আরে বলছি দাদা, কি হয়েছে বাবু? পান বানা। না স্যার, আমি দেখিনি। একটা কথা বলি মোড়ল মশাই, আপনি এই গ্রামের গর্ব। বংশী, পানে চুনটা দে, আমাকে একদম চুন দিস না। না মোড়ল মশাই, সত্যি কথা বলছি। কি দারুণ অনুষ্ঠান হয়েছিল কাল। এমন অনুষ্ঠান এখানকার 10-5 গ্রামে কোনোদিন হয়নি। বংশী, আমাদের গ্রামের লোক সারা বছর কঠিন পরিশ্রম করে, তো বছরে অন্তত একবারের জন্যও তো মনোরঞ্জন করার ইচ্ছা হয় নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন মোড়ল মশাই।
আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আপনার কৃপা যেন আমাদের উপরই থাকে। দেখ, ভগবান যদি চায় তো সামনের বছর আরো অনেক গ্রামের লোককে ডেকে নিয়ে আসবো জলসা। কেন ডাকবেন না মোড়ল মশাই, কেন ডাকবেন না? এরকম জোরদার অনুষ্ঠান তো প্রথমবার হলো এই গ্রামে। গ্রাম তো গ্রাম, শহরের লোকেরাও এসেছিল ফটো তুলতে, সবাই আপনারই প্রশংসা করছিল। দাদা, আপনার কাছে কিছু জানার ছিল। আপনাকে তো গ্রামে নতুন মনে হচ্ছে। ঠিক ধরেছেন, নতুন সিআইডি অফিসার আমি। আচ্ছা আচ্ছা, তা আপনি কে? বলে দাও ভাই। আমাদের কর্তা উনি, গ্রামের মোড়ল মশাই। আচ্ছা, আপনি এই গ্রামের মোড়ল মশাই। তাহলে তো আপনি জানবেন যে এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো আয়োজন করেছিলাম। আপনি আয়োজন করেছিলেন যখন, তাহলে এই মেয়েটা জ্যোতিকে দেখেছিলেন আপনি? হ্যাঁ, দেখেও ছিলাম, আলাপও হয়েছিল, আর তারপর আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম। স্যার, স্যার বাস স্ট্যান্ডের আশেপাশে কেউই জ্যোতিকে দেখেনি। মোড়ল মশাই এটা বলছেন যে উনি অনুষ্ঠানে জ্যোতিকে দেখেছিলেন, জ্যোতি ওনাকে নমস্কারও করেছিলেন। তার মানে তো এটা দাঁড়ায় স্যার যে জ্যোতির সঙ্গে যা কিছুই ঘটেছে সেটা ওই জলসাতেই অথবা তার পরে ঘটেছে। হ্যাঁ বিনীত, হতে পারে। হতে পারে যে ব্যাঞ্জোর জোরে আওয়াজে আর ওই ভিড়ের মাঝে কেউ জ্যোতিকে কিডন্যাপ করে নিয়েছে। এক মিনিট, আচ্ছা এই যে আপনি বললেন যে এখানে অনুষ্ঠান হয়েছিল, রাইট? তাহলে নিশ্চয়ই অনেক লোকও এসেছিল বাইরের। হ্যাঁ, শহর থেকে ফটো তোলার জন্য লোকও এসেছিল। তাদের মধ্যে একজন ফটোগ্রাফার আমাদের গ্রামেই আছে এখনো। কোথায় রয়েছে ও? এখান থেকে সোজা যান আর ডান দিকে ঘুরে যান। ওখানে? কে এলো? আপনি সারিকা? আগে সিআইডি। আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই। আগে আমি কি করলাম? আপনি কি করেছেন সেটা তো আমরা এখনো জানি না। আমরা শুধু এটুকু জানি যদি প্রত্যেক সন্ধে আপনার এখানেই আসতো। কেন? ও তো এমনি গল্পগুজব করতে। গল্প করতে নাকি অন্য কিছু ছিল? সত্যি কথা বলুন। আমি সত্যিই বলছি, আপনি চাইলে জ্যোতিকে জিজ্ঞেস করতে পারেন। যখন জ্যোতিকে পেয়ে যাব তখন ওকেও জিজ্ঞাসা করব। পেয়ে যাবেন মানে? তার মানে হলো জ্যোতিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি কিডন্যাপ? আগে হ্যাঁ, দেখুন সারিকা দেবী, জ্যোতিকে খুঁজে বার করার জন্য আপনার সাহায্য প্রয়োজন। সেজন্য আপনি ওর ব্যাপারে যা কিছু জানেন সত্যি করে একেবারে খুলে আমাদেরকে বলুন। আসলে জ্যোতি আমার বাড়িতে আসতোই না। আপনার বাড়িতে আসতো না? কিন্তু ও তো ওর শাশুড়িকে বলে বেরোতো যে ও আপনার বাড়িতে আসছে। ও ওনাকে মিথ্যে কথা বলে আসতো। মিথ্যে? ও মিথ্যে কথা বলতে যাবে কেন? সে তো আমি জানি না, কিন্তু আমি ওকে বাঁচানোর জন্য ওর শাশুড়িকে মিথ্যে কথা বলেছিলাম। একদিন ওর শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল আর উনি আমায় জিজ্ঞেস করলেন জ্যোতি রোজ সন্ধ্যায় আমার বাড়ি আসে কিনা। তখনই আমার সন্দেহ হয় যে ওর শাশুড়িকে মিথ্যে কথা বলে অন্য কোথাও যায়। তো আপনি জিজ্ঞাসা করেননি যে ও কোথায় যায়? জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বলেনি। আর একদিন আমি ওর পিছু নিয়েছিলাম। ও কোথায় যাচ্ছিল? ওই গ্রামের রাস্তার শেষে নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল, যেটা ওই পুরনো বাড়ির দিকে যায়। আমি তো ভয় পালিয়ে আসি। আপনার ভয় পাওয়ার কারণ? গ্রামের লোকেরা মনে করে যে ওই পুরনো বাড়িটাতে আত্মা থাকে। আমার আত্মার সাথে মোকাবিলা করতে হবে। স্যার, এই আত্মাগুলো আমার পিছু ছাড়ে না কেন বলুন তো? ফ্রেডি, ওখানে আত্মা আছে নাকি অন্য কিছু আছে সেটা ওখানে গিয়েই জানতে পারবো আমরা। চলো আমরা ওই নির্জন জায়গাটার দিকে যাই। এই সময় আবার কে এলো? হ্যাঁ বলুন। নমস্কার, আমরা সিআইডি অফিসার। আপনার কিছু সাহায্য প্রয়োজন ছিল। সিআইডি? একদম ঠিক। আর আপনাদের কিভাবে আমি সাহায্য করতে পারি? অনুষ্ঠানের কিছু ফটো আপনি তুলেছিলেন, তাই না? সেটা দেখা যাবে? হ্যাঁ, ওই ছবিগুলো আমার ল্যাপটপে রয়েছে। প্লিজ দেখান। হ্যাঁ, এই দেখুন, সমস্ত ছবি এখানেই রয়েছে। এক সেকেন্ড স্যার, জ্যোতি স্যার, ওর কাছে যে পার্সটা রয়েছে সেটা তো সেটাই যেটা শিল্পার কাছে ছিল। হ্যাঁ, এই ফটোটাতে ও ভিড়টাকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বেশ ভয় পেয়েছে মনে হচ্ছে। এই দেখো বিনীত, ওর মাথাতে চোট লেগেছে। আরো ফটো দেখান দেখি। হ্যাঁ, আর একটু আগে। বিনীত, এটা নোটিস করেছো তুমি? জ্যোতির সবকটা ছবিতে এই লোকটা ওর পেছনেই দাঁড়িয়ে রয়েছে, যেন ওকে ফলো করছে। এই কথাটা তো সত্যি, কিন্তু স্যার এই লোকটা কে হতে পারে আর ওকে অনুসরণ করছে কেন?
যদি একটাবার এটা জানতে পেরে যাই যে এই লোকটা কে, তাহলে জ্যোতির খবর আমরা এমনিতেই পেয়ে যাব। বুঝতে পারছি না যে জ্যোতি এই নির্জন রাস্তায় এই বাড়িটার দিকে কেন আসবে। সেটাই তো স্যার, আমারও মনে হয় আমাদের এখানে মোটেও যাওয়া উচিত নয়। মানে আমি বলতে চাইছি যে এখানে খুঁজে দেখার মতো কিছুই নেই, রুক্ষ সূক্ষ্ম খালি জমি তো। শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। ফ্রেডি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি তো আছি। চুপচাপ ভেতরে চলো, দেখি কি আছে। চলো। পুরো বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো। ওই দিকটা দেখো। একা একা কি দরকার স্যার, দুজনে একসাথে খুঁজে দেখলেই তো হয়, বেশি সময় লাগবে না। এখানে তো কোনো জিনিসপত্রই নেই। কেউ আসছে এখানে? আত্মা এসে গেছে। ফ্রেডি, সাহেব, আপনারা এখানে কি করছেন? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আপনি কে? আমি এই বাড়ির দেখাশুনো করি। আপনি এই বাড়িটার দেখাশোনা করেন? হ্যাঁ, এই বাড়িটার সুরক্ষার জন্য আমাকে রাখা হয়েছে। সুরক্ষার প্রয়োজন তো এখন আমাদের, এই পুরনো বাড়িটার নয়। এবার আপনি বলুন যে সম্প্রতি আপনি কোনো মেয়েকে এখানে দেখেছেন? কোন মেয়ে? এই এই মেয়েটিকে। হ্যাঁ সাহেব, এই মেয়েটাকে আমি 3-4 দিন আগে এখানে দেখেছি। স্যার, ওই জ্যোতি এখানে কি করতে এসেছিল? ওই মেয়েটাকে দেখে আমিও চমকে গিয়েছিলাম যে ওই মেয়েটা এই ফাঁকা বাড়িতে কি করতে এসেছে। আপনি ওকে জিজ্ঞাসা করেননি ও ওখানে কি করছে? হ্যাঁ স্যার, আমি তো ওকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় আমার বউয়ের ফোন চলে এসেছিল আর আমি ওতে ব্যস্ত হয়ে গেছি। ফিরে যখন দেখলাম তখন মেয়েটা নেই। আরে আর বাপরে! স্যার, এই জ্যোতি আবার আত্মা হয়ে যায়নি তো? ফ্রেডি, মাথা খারাপ করে দিও না তুমি। মাথা খাটাও তো সঠিক জায়গায় খাটাও। এটা ভাবো যে জ্যোতি এই নির্জন জায়গাতে কি করতে আসতো। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি সচিন স্যারকে বলে দিচ্ছি। আর কিছু জানতে পারলে জ্যোতির ব্যাপারে? কিছু না স্যার, যে নির্জন বাড়িটাতে জ্যোতি প্রায়ই যেত সেখানে জিজ্ঞাসাবাদ করার পরও ও সম্বন্ধে কিছুই জানা যায়নি। এই কঠিন কেসটা কিছুতেই সলভ হচ্ছে না। একটা মেয়ে জ্যোতি দিনে দুপুরে উধাও হয়ে গেল, আর আমরা জানতে পারছি যে ও নিজের শ্বশুর বাড়িতে মিথ্যে বলে ওই নির্জন বাড়িটায় যেত। আর স্যার, ওই বাড়িটাতে ওই আত্মার ব্যাপারটা, ওই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। হ্যাঁ বিনীত, কিছুতেই বুঝতে পারছি না যে আসল কেসটা কি। হ্যালো, কি? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জলসাথে যে লোকটা জ্যোতিকে অনুসরণ করছিল তার সম্বন্ধে জানা গেছে। নাম কি ওনার? লাকিয়া নাম স্যার ওর, রাজপুর গ্রামেরই বাসিন্দা। আর এই লাকিয়া কি কাজ করে? একদম বেকার, 1 নম্বরের মাতাল। তাহলে তো জেলের হাও খেয়ে নিয়েছে অলরেডি। 2 বার স্যার, ছোটখাটো চুরি টুরি করে ওর চলে আর কি। চলো, একটা তো সূত্র আমরা পেলাম, এই লাকিয়ার কাছেই যাওয়া যাক। কোথায় বললো ওর বাড়িটা? স্যার, বাস সেখান থেকে রাজপুর গ্রাম ছাড়িয়ে বাঁদিকে একটা কাঁচা রাস্তা পড়বে, তার কাছেই ওর বাড়ি। স্যার, আমার মনে হচ্ছে এটাই লাকিয়ার বাড়ি। ভেতর থেকে রেডিওর আওয়াজ শোনা যাচ্ছে। আর এই দেখো, এই সাইকেলটাও এখানেই রাখা। স্যার, তার মানে এই লাকিয়া মনে হচ্ছে বাড়িতেই রয়েছে। দরজাটা তো খোলা। স্যার, এটা তো লাকিয়া। মাই গড! এটা দেখতে পাচ্ছ? ওর গলাতে কোনো একটা ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। আর এখানে এই যে মাথাতে কোনো ভারী কিছু দিয়ে মারা হয়েছে। কিন্তু স্যার, এই লাকিয়াকে আবার কে মারলো? আমরা তো ভাবছিলাম এই লাকিয়াই জ্যোতিকে অপহরণ করেছে, কিন্তু তো নিজেই এখানে মরে পড়ে আছে। এই দেখো বিনীত, রক্তটা এখনো শুকোয়নি, মানে মৃত্যুটা এক্ষুনি হয়েছে। স্যার, এখানে জ্যোতিকেও কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো হাতাহাতি হয়েছে। তার মানে হচ্ছে খুনি লাকিয়াকে অনেক আগে থেকেই চিনতো, আর জোর জবরদস্তি করেও ঘরের ভেতরে ঢোকেনি। কিন্তু স্যার, এই লাকিয়ার শেষ সূত্র ছিল যাকে ধরে আমরা জ্যোতি পর্যন্ত পৌঁছতে পারতাম। এখন কি করা যাবে? কি আর করার আছে বিনীত, ঘরের আনাচে কানাচে খুঁজে দেখতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। স্যার, এই দেখুন স্যার, কত টাকা এখানে, কিন্তু এত টাকা ওর কাছে আসলো কি করে? বিনীত, টাকাটা কোনো জায়গা থেকে আসেনি, বরং দেওয়া হয়েছে লাকিয়াকে। কিছু বুঝতে পারলে? লাকিয়া তো হাতের শুধু একটা পুতুল,
যার সুতোটা অন্য কারোর হাতে ছিল। এবার বুঝলাম স্যার, এই টাকাটা লাকিয়াকে অন্য কেউ দিয়েছিল জ্যোতিকে অপহরণ করার জন্য। হ্যাঁ, সে লাকিয়াকে মেরে ফেলেছে যাতে লাকিয়া ওকে হুমকি না দেয় আর সিআইডি কেও কিছু যাতে বলতে না পারে। হতে পারে স্যার, লাকিয়া জ্যোতিকে অপহরণ করে এখানেই নিয়ে আসে, তারপর খুনি আসে, লাকিয়াকে মারে আর জ্যোতিকে এখান থেকে নিয়ে চলে যায়। না বিনীত, না, আমার মনে হচ্ছে না যে লাকিয়া জ্যোতিকে এখানে নিয়ে এসেছে। আর খুনি লাকিয়াকে খুন করার পর জ্যোতিকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো এত বড় ভুল করবে না। মানে আপনি বলতে চাইছেন যে লাকিয়া জ্যোতিকে এখানে এনে রাখেনি? হ্যাঁ বিনীত, আমার তো এটাই মনে হচ্ছে। এক মিনিট। লাকিয়ার চটি, ওর চটির নিচে কাদা লেগে আছে। স্যার, এই কাদাটা দেখে তো মনে হচ্ছে ও জঙ্গলে গিয়েছিল। হ্যাঁ, হতে পারে। আর এটাও হতে পারে যে লাকিয়া জ্যোতিকে পাশের জঙ্গলে কোথাও লুকিয়ে রেখেছে। এই লাখিয়া নিশ্চয়ই জ্যোতিকে এখানেই নিয়ে এসেছিল। এটা গ্রাম থেকে অনেক দূর আর নির্জন। কিন্তু স্যার, এই জঙ্গলটা তো বিশাল বড়, কোথায় কোথায় খুঁজে বেড়াবো জ্যোতিকে? আরে ভাই ফ্রেডি, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে অস্ত্র ফেলে দাও। খুঁজবো, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। এসো। খুব দুর্গন্ধ আসছে স্যার, এখানে কিছু আছে। লাশ পচে যাওয়ার গন্ধ বেরোচ্ছে, এইখান থেকে আসছে। মাটিও ফুলে রয়েছে, মনে হয় এখানেই মাটির তলায় খোঁড়ো। এখানে সাবধানে মাটিগুলো তোলো। এটাই আবার জ্যোতি নয় তো? কাপড়টা তো জ্যোতিরই মনে হচ্ছে। হ্যাঁ শালুকে, কি জানতে পারলে? বস, লাখিয়া আর জ্যোতির গলায় একই ধরনের ক্ষত আছে আর অস্ত্রও এক ধরনের। আঘাতও একই রকমের, অস্ত্রও একই রকমের, তাহলে হতে পারে খুনিও একই লোক। আর একটা কথা, এদের দুজনেরই হাতে এবং পায়ে দড়ির দাগ আছে আর দুজনেরই শরীরের অনেক জায়গায় রক্ত জমে গেছে আর কালশিটের দাগ আছে। তাহলে মারার আগে এ দড়ি দিয়ে ওকে বেঁধে রাখেনি তো? তারপরে টর্চার করেনি তো? সালুকে স্যার, এর মৃত্যু কখন হয়েছে? লাখিয়ার মৃত্যু প্রায় 4-5 ঘন্টা আগে হয়েছে, কিন্তু জ্যোতির মৃত্যু 4-5 দিন আগে হয়েছে। কিন্তু স্যার, এই লাশগুলোকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল? সেটাই তো কোথায় লুকিয়ে রেখেছিল এই দুটো লাশকে? মনে হচ্ছে ওই রাজপুর গ্রামে আবার আমাদের যেতে হবে, আবার ভালো করে দেখতে হবে, আবার আমাদের ভালো করে দেখতে হবে, আবার দেখতে হবে। স্যার, হ্যাঁ, রাজপুর গ্রামে আমরা ভালো করে তল্লাশি চালিয়েছি, কিন্তু আমরা কিচ্ছু জানতে পারিনি। বুঝে উঠতে পারছি না এই কেসটাতে সবকিছু কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আর স্যার, এই জ্যোতি তো 4-5 মাস আগেই এই গ্রামে থাকতে এসেছিল, আর এত তাড়াতাড়ি কোন শত্রু তৈরি হয়ে গেছিল যে এত ঘৃণা করতে শুরু করলো ওকে? হতে পারে ওর শ্বশুর বাড়ির কোনো শত্রু আছে। এত বছর ধরে ওই গ্রামে ও যেখানে আছে। স্যার, জ্যোতির শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করতে গেছে পঙ্কজ, এক্ষুনি চলে আসবে। সচিন, একটা কাজ করো, দেখো তো রাজপুর গ্রামে এই ধরনের কেস আর ঘটেছে কিনা, চেক করে দেখো তো। স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, একটা কেস রয়েছে যেটা জ্যোতির কেসের সাথে মিলে স্যার। কার? স্যার, কোনো অমৃতা নামের মেয়ে। অমৃতা? হ্যাঁ স্যার, আর এরও গলাটা কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে কাটা হয়েছিল, আর এর লাশটাও জঙ্গলে পুঁতে রাখা হয়েছিল। কে খুনিটাকে? না স্যার, খুনিকে তো খুঁজে পায়নি, আর প্রমাণ না থাকার কারণে কেসটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, অমৃতার ব্যাপারে আরো কোনো ইনফরমেশন আছে কিনা দেখো তো। আমি বলতে চাইছি, ও কি করতো বা ওর ফ্যামিলির কোনো ব্যাপারে। স্যার, এই অমৃতা সমাজ সেবা করত, আর স্যার ওর পরিবারে ওর একটা মেয়ে আছে স্যার, প্রীতি, এখনো রাজপুর গ্রামেই থাকে। ওর মেয়ে এখনো রাজপুর গ্রামে আছে? প্রীতির সঙ্গে দেখা করতে হবে। স্যার, হ্যাঁ স্যার, জ্যোতির শ্বশুর মশাই বললেন যে রাজপাল নামের একজন লোকের সাথে ওনাদের পুরনো শত্রুতা আছে। রাজপাল? হ্যাঁ স্যার, আর এই রাজপাল ওদের বংশকে ধ্বংস করার হুমকি দিয়েছিল।
কিন্তু এই কথাটা ওরা আমাদের আগে কেন বলেনি? স্যার এই কথাটাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই কথাটা ওনাকে কেউ জিজ্ঞেসই করেনি। আর স্যার লাখিয়া রাজপালের জন্যই কাজ করতো। আচ্ছা, লাখিয়া রাজপালের হয়ে কাজ করত। রাজপাল জ্যোতির শ্বশুর বাড়ির পুরনো শত্রু। তার মানে এই সবের পেছনে রাজপাল নেই তো? দয়াকে বলো এই রাজপালের কাছে যেতে। আপনারা কারা? বাবু, আমরা সিআইডি থেকে এসেছি। রাজপাল বাবু কোথায়? বাবা, সিআইডি থেকে তোমার সাথে দেখা করতে এসেছে। সিআইডির লোক? বলুন কি ব্যাপার? আপনারই গ্রামের একটা মেয়ে জ্যোতি, ও নিখোঁজ হয়ে গেছে। আপনি কি জানেন? না তো। আমরা জ্যোতিকে খুঁজতে গিয়ে ওর লাশ পেলাম। কেউ ওকে খুন করে দিয়েছে। কি? কে মেরেছে জ্যোতিকে আর কেন? সেই প্রশ্নটাই তো আমরা আপনাকে করতে চাই রাজপাল বাবু। আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, লাখিয়া আপনার জন্যই কাজ করতো, তাই না? হ্যাঁ, কিন্তু 6 মাস আগে আমি ওকে কাজের থেকে বার করে দিয়েছিলাম। ও, খুব ভালো বাহানা দেখাচ্ছেন। প্রথমে লাখিয়াকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন, তারপর জ্যোতিকে কিডন্যাপ করার জন্য লাখিয়াকেই ব্যবহার করলেন। আপনি আমার উপর মিথ্যা আরোপ করছেন। আমি এরকম কিছু করিনি। যখনই আমি জানতে পারলাম লাখিয়া আমার বাড়িতে ছোটখাটো চুরি করছে, তখনই আমি ওকে বার করে দিলাম। তারপরে আজ পর্যন্ত ওর মুখ আমি দেখিনি। আচ্ছা, জ্যোতি দেবীর শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? এর সাথে জ্যোতির খুনের কি সম্পর্ক? অবশ্যই আছে। আমরা জানতে পেরেছি যে আপনার সাথে জ্যোতির শ্বশুরবাড়ির লোকেদের ভয়ঙ্কর শত্রুতা। আপনি ওদের বাড়ির লোকেদের, ওদের পুরো বংশকে নির্বংশ করার হুমকি দিয়েছিলেন। হ্যাঁ, আমি স্বীকার করছি মাথা গরম অবস্থায় আমি ওরকম বলে ফেলেছিলাম। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি জ্যোতিকে খুন করেছি। কিন্তু আপনি এরকম বলেছিলেন কেন? কেননা 1 মাস আগে আমি জানতে পারলাম জ্যোতি আমার মেয়ে রানীকে লুকিয়ে লুকিয়ে পড়াচ্ছিল। সেই জন্য আমার খুব রাগ হয়েছিল। কিন্তু এতে খারাপের কি আছে? দেখুন স্যার, রাজপুর গ্রামে আমরা আমাদের বউ মেয়েদের পড়াশোনা করাই না। আমার মনে হলো যে জ্যোতি আমার মেয়েকে শিক্ষা দিয়ে বিপথে চালিত করছে। কিন্তু আমি যখন রানীর ব্যবহারে পরিবর্তন দেখলাম, এগিয়ে যাওয়ার ইচ্ছা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করেছিলাম। কিন্তু এই ব্যাপারে কোনো কথা জ্যোতির শ্বশুর বাড়ির কেউ জানে না কেন? আসলে জ্যোতি দিদি আমায় গ্রামের রাস্তার উপর যে জঙ্গলের পাশে পুরনো বাড়িটা রয়েছে ওখানে আমাকে পড়াতো, তাই কেউ জানতেও পারেনি। লেখাপড়া করা খুব ভালো কথা বাবু। আচ্ছা, ওই বাড়িটা কার? সেটা তো আমি জানি না, কিন্তু ওখানে কেউ থাকে না। বাড়িতে কেউ থাকে না? জ্যোতির লাশ আমরা জঙ্গলের মধ্যে পেয়েছি, আর এই বাড়িটাও জঙ্গলের পাশেই। বাড়িটার আবার তল্লাশি নিতে হবে। মনে হয় জ্যোতি রানীকে এখানেই পড়াতো। নিখিল, তল্লাশি শুরু করো। স্যার। স্যার, স্যার এই দেখুন স্যার, মনে হয় খুনি জ্যোতি দেবীকে মেরে ফেলার আগে এখানেই বেঁধে রেখেছিল। দেখে তো তাই মনে হয়। স্যার, কিন্তু এই বাড়িটা কার হতে পারে? সেটা তো খোঁজ করতেই হবে। মনে হয় জ্যোতি এই বাড়ির মালিককে ভালো করে চিনত, আর তাই প্রতি সন্ধ্যায় রানীকে পড়ানোর জন্য এখানে আসতো। কিন্তু এই বাড়ির মালিকটাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা সিআইডি থেকে এসেছি, কিছু জিজ্ঞাসা করব, সেই জন্য এসেছি। আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চান? তুমি প্রীতি তো, অমৃতা দেবীর মেয়ে? হ্যাঁ, আমি ওনার মেয়ে। বলুন। প্রীতি, রাজপুর গ্রামে জ্যোতি নামে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। ও খুন হয়েছে। কি? খুন হয়েছে? হ্যাঁ, খুন হয়েছে। ঠিক ওইভাবেই মারা হয়েছে যেভাবে তোমার মাকে মারা হয়েছে। ও সরি,
আমি জানি এই সমস্ত কথা তোমাকে বলতে খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, বাধ্য আমরা। না, আমি বুঝতে পারছি। আচ্ছা প্রীতি, তুমি তোমার মায়ের ব্যাপারে আমাদের কিছু বলতে পারবে? আগে আমার মা খুব ভালো শিল্পী ছিলেন। নিজের থেকে উনি অন্যের কথা বেশি চিন্তা করতেন, অসহায় নিরুপায় মহিলাদের বেশি সাহায্য করতেন, যাতে তারা পুরুষদের মতো মাইনে পায় আর তারা যাতে শোষিত না হয়। তাহলে কি উনি কোনো সমাজসেবী সংস্থায় জড়িত ছিলেন? আগে না, আমার মায়ের বক্তব্য ছিল সমাজসেবী সংস্থাতে যার যা সাহায্য পাওয়া উচিত সেটা পায় না। তাই আমার মা নিজের থেকে একটা আন্দোলন শুরু করেন, আর সেই ব্যাপারে উনি অনেক সাফল্যও পেয়েছিলেন। কি ব্যাপারে পেয়েছিলেন সাফল্য? গ্রামের বাইরে একটা ছোট গৃহ উদ্যোগ আছে, ওখানে অনেক গরিব মহিলারা কাজ করেন। তার মধ্যে একজন মেয়ে আছে ধারা, যার উপর অনেক অন্যায় হয়েছে। আমার মা ওর জন্য আর আরো অনেক মহিলার জন্য লড়াই করেছে। ওনাদের উপর কি ধরনের অত্যাচার হতো? দিনে 12 ঘন্টারও বেশি কাজ করানো হতো ওদেরকে দিয়ে, আর মাইনে খুবই কম দেওয়া হতো। অসুস্থ হলে একটাও ছুটি পেত না। আচ্ছা প্রীতি, ওই সংস্থাটা কে চালাতো? আমি বলতে চাইছি কোনো মালিক ছিল কিনা? সমস্ত মহিলারা ওখানে ভয় পায়, আর মালিকের নাম তো কেউই বলে না। তারপরে ধারার সঙ্গে কি হলো? মায়ের মৃত্যুর পর ধারা খুব ভয় ভয়ে থাকতো, আর তারপর আবার ওই গৃহ উদ্যোগে কাজ করতে চলে যায়। স্যার, ধীরে ধীরে এই রাজপুর গ্রামের জঘন্য রূপটা সামনে আসছে। হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো বড় রকমের গোলমাল চলছে এই রাজপুর গ্রামে, কিন্তু বুঝে উঠতে পারছি না এইসবের সঙ্গে জ্যোতির কানেকশন কিভাবে আছে। এটা হয়নি তো যে জ্যোতি একাই ওখানে একটা নারী রক্ষা কেন্দ্র চালিয়ে যাচ্ছে গোপনে? হ্যালো, জানা গেছে যে ওই বাড়িটা কার ছিল যেখানে জ্যোতিকে বেঁধে রাখা হয়েছিল? কি নাম বলে? দিগম্বর। দিগম্বর, এই দিগম্বরের কাছে আমাদের যেতে হবে। দিগম্বর। আপনারা কারা? আমরা দিগম্বরের কাছে এসেছি। আমি দিগম্বর, বলুন। আমরা সিআইডি থেকে আসছি। জ্যোতির খুনের ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন ছিল। জ্যোতির খুন কবে হলো আর কে করলো ওকে খুন? সেটাই জানার চেষ্টা করছি আমরা, কিন্তু আপনাকে এটুকু বলে দিচ্ছি, খুনটা আপনার বাড়িতেই করা হয়েছে। আমার বাড়িতে? আগে হ্যাঁ, রাজপুর গ্রামের সীমানায় জঙ্গলের পাশে যে বাড়ি, সেটা আপনারই তো? হ্যাঁ, ওই বাড়িটা আমারই। জ্যোতির গ্রামের মেয়েদের পড়ানোর জন্য একটা সুরক্ষিত জায়গার দরকার ছিল, আর আমি আমার ওই বাড়িটাই ওকে ব্যবহার করতে দিয়ে দিই। দুদিন আগে ওর আমার সঙ্গে দেখা করার কথা ছিল। দুদিন আগে শহরে ও আপনার কাছেই আসছিল? হ্যাঁ, ও রাজপুর গ্রামে মেয়েদের জন্য একটা স্কুল খুলতে চেয়েছিল, আর সরকারের থেকে অনুমতিও পেয়ে গেছিল। কিন্তু পাঠশালা খোলার জন্য একটা জমির দরকার ছিল, আর আমার কাছে একটা জমি আছে যেটা আমি ওকে খুব কম দামে বেচতে চেয়েছিলাম। এই ব্যাপারেই ও আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু ও এলোই না। গ্রামের মেয়েদের জন্য পাঠশালা? তার মানে কেউ জ্যোতির এই উদ্দেশ্যের খুব বিরোধী ছিল, আর সেই জ্যোতিকে মেরে ফেলেছে। কিন্তু স্যার, রাজপালের সাথে সাথে পুরো রাজপুর গ্রাম জ্যোতির বিরুদ্ধে ছিল। হ্যাঁ, ওদের মধ্যে কেউ হবে। অমৃতা দেবীও গ্রামের মেয়েদের অধিকারের জন্যই লড়াই করছিলেন, তাতে গ্রামেরই মেয়ে ধারা ওনাকে সাহায্য করার চেষ্টা করেছিল, আর এই জ্যোতিও গ্রামের মেয়েদের লেখাপড়া শেখাতে চেষ্টা করছিল। স্যার, মনে হয় খুনি এমন মহিলাদেরই খুন করছে যারা গ্রামের মহিলার অধিকারের জন্য লড়ছে, গ্রামে পরিবর্তন আনতে চাইছে। কিন্তু এই সবকিছুর পেছনে কে হতে পারে স্যার? এই ধারাকে নজরে রাখতে হবে, তাহলেই জানতে পারা যাবে এসবের পেছনে কে আছে। স্যার, ধারা এখন বাড়িতেই আছে। দেখা যাক রজত, ও বাইরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। স্যার, ও যদি ঘরেই থাকে তাহলে ঘরে গিয়ে আমরা জিজ্ঞেস করে নিই ও কার জন্য কাজ করতো। পঙ্কজ, আমরা এরকম করতে পারি না। কেন স্যার? কেননা ধারা যার জন্য কাজ করে গ্রামে তার অনেক প্রভাব, মহিলারা ভয় পায় তাকে। ওই লোকটা যেন ঘুণাক্ষরেও জানতে না পারে, বেচারি ধারার প্রাণ সংশয় হতে পারে। স্যার, 3টে বেজে গেছে, ধারা হয়তো বাইরে আসবে। এই সময় ও দুপুরের শিফটের জন্য বেরোয়। রজত, চলো, লেটস গো।
এই সেই জায়গা যেখানে এই অসহায় মহিলারা কাজ করে। হ্যাঁ, গ্রামের লোকরা যাতে বুঝতে না পারে এই জন্য গ্রামের নির্জন জায়গায় এরকম একটা সেন্টার করেছে। কিন্তু স্যার এই নব উদ্যোগ কোন শয়তানরা চালাচ্ছে তার নাম কি করে জানা যাবে? দেখতে থাকো রজত, তোমরা দেখতে থাকো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আরে এদিকে কোথায় আসছিস তুই? আর কে তুই? সাহেব, আমার নাম চম্পা। আমাকে একজন বলেছিল এখানে কাজ পাওয়া যাবে। আমি কাজের জন্য এসেছি সাহেব। না না, এখানে কোনো কাজ নেই। আর তাছাড়া এই গ্রামে কখনো তোমাকে দেখিনি। কে তুমি? আমি এই গ্রামে থাকি না সাহেব, আমার বর আগের মাসে মারা গেছে। আমি এখানে আমার মামার সাথে থাকি। আমার কাজের খুব দরকার সাহেব, আমাকে যে কোনো কাজ দিন। ঠিক আছে ঠিক আছে, সেলাইয়ের কাজ পারো তুমি? হ্যাঁ সাহেব, সেলাই, রান্না বান্না আমি সব পারি সাহেব। ঠিক আছে, এখানে দাঁড়াও, যা জিজ্ঞেস করে আয়। 1 মিনিট, আমরা আসছি। স্যার যদি শ্রেয়াকে ভেতরে যেতে না দেয় তাহলে আমরা কি করব? যদি শ্রেয়াকে ভেতরে যেতে না দেয় তাহলে আমরা ভেতরে ঢুকে যাব। ব্যাস, ওই বদমাইশরা আমাদের হাত থেকে বেরোতে পারবে না। কি হলো সাহেব? তুমি মালিকের সঙ্গে কথা বলে দেখো, যদি উনি তোমায় বিশ্বাস করেন তাহলে তুমি কাজ পাবে। বুঝতে পেরেছো? বুঝে গেছি সাহেব। এখন আপনাদের মালিকের সাথে একবার দেখা করিয়ে দিন ব্যাস। ঠিক আছে, ব্যাগটা দেখি। যাও, চলে এসো আমার সঙ্গে। যাও। এদিক দিয়ে এসো। এই হলো আমাদের মালিক। তুই যা। ঠিক আছে মালিক। তোমারই নাম চম্পা? হ্যাঁ মালিক। আমাদের এখানে কাপড়ের ওপর জরির নকশার কাজ হয়, করতে পারবে? হ্যাঁ মালিক, আমি এগুলো পারি। আমি আমি আপনাকে হতাশ করব না মালিক। তো ঠিক আছে, কাজ শুরু করে দাও। আপনি তো দেবতা মালিক, এই গরিবের উপর আপনি অনেক বড় উপকার করলেন। আচ্ছা, এমনিতে কত টাকা পাবো? দিনে 5 টাকা করে পাবে, কিন্তু 12 ঘন্টা ধরে কাজ করতে হবে। কি 12 ঘন্টা কাজ, মাত্র 5 টাকা? খুব কম পারিশ্রমিক মালিক। কম মনে হচ্ছে? এই সমস্ত মেয়েরা এই টাকাটাই পায়। করলে করো, না হলে যাও এখান থেকে। আমি যাওয়ার জন্য নয়, নিয়ে যেতে এসেছি। মানে? মানে এটা, মানে আমরা সিআইডি। তোমরা সব এসে গেছো তো কি হয়েছে, কিন্তু এই মেয়েটি এখান থেকে বেঁচে ফিরে যাবে না। গানটা নিচে করো। তুমি জানো কার ওপর তাক করেছো? একজন সিআইডি অফিসারের ওপর। না এসিপি। তাহলে বলুন, রাজপুরের পঞ্চায়েত প্রধান কত বছর থেকে নিজের গ্রামের মেয়েদের শোষণ করে যাচ্ছ তুমি? 10 বছর আগে এই রাজপুর গ্রামে আমি পঞ্চায়েত প্রধান হয়েছি। তার 1 বছর পরেই আমার সেই ভাই যে শহরে থাকে, সে হস্তশিল্পের কাজ করার জন্য আমাকে উৎসাহিত করে। আমি এক দোকানও খুলে ফেলি, কিন্তু ওখানকার মজুররা বেশি টাকা মজুরি চায়। তাই এই ব্যবসা করে একদম লাভ করা যায় না। আর তার জন্যই তুমি ভাবলে যে নিরপরাধ মহিলাদের ওপর শোষণ করা শুরু করে দিই? হ্যাঁ, আর এই জন্য তুমি ওদের মনে আতঙ্ক তৈরি করেছো, যাতে তোমার নাম উচ্চারণ করতে ওরা কেঁপে ওঠে। যদি আমি এমনটা না করতাম তাহলে ওই মেয়েরা গ্রামের মানুষের কাছে আমার সব কীর্তির কথা ফাঁস করে দিত। ওই মহিলাদের দিয়ে আপনি জোর করে কাজ করাতেন, তাই না? না স্যার, এরকম ব্যাপার নয়। গ্রামের অনেকেই যারা অসহায় মহিলা
কম মজুরিতে কাজ করতে রাজি হয়ে যেত। কারণ ওরা অশিক্ষিত ছিল, ওরা জানতো না ওদের যোগ্যতা কি। কম পয়সায় পরিশ্রম করানো অপরাধ, এটা জানো না তুমি? যখনই জ্যোতি আর অমৃতার মতো শিক্ষিত ভদ্র মেয়েরা এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তুমি ওদের মেরে ফেলেছো কেন? তো এছাড়া আর আমি কি করতে পারতাম স্যার? ওইসব বোকা মেয়েগুলো আমার কাজের বিরোধিতা করত, ওরা আমার জবাব চাইতো। আর ওই জ্যোতি, ও তো আমাদের এখানকার মেয়েই ছিল না। ওসব নারী মুক্তি, নারী শিক্ষা এইসব কুকথা বলতো। ও আমাদের গ্রামের বোকা শোকা মেয়েদের উপর খুব খারাপ প্রভাব ফেলছিল। চুপ! খারাপ শিক্ষা দিচ্ছিল, সঠিক শিক্ষা দিচ্ছিল। তোমাদের গ্রামের মেয়েদের স্বনির্ভর হতে শেখাচ্ছিল। গ্রামের মেয়েদের লেখাপড়া করার কি প্রয়োজন আছে স্যার? প্রয়োজন আছে, অধিকার আছে ওদের। এই দেশের প্রত্যেকটা নারীর অধিকার আছে শিক্ষিত হওয়ার। আর যে দেশের নারীরা অশিক্ষিত, সেই দেশের কোনোদিন উন্নতি হয় না। তোমার মতন বদমাইশ আমাদের দেশের মেয়েদের অশিক্ষিত রাখতে চায় নিজের স্বার্থ আর লোভের জন্য। তিনটে খুন করেছো তুমি, জ্যোতি, অমৃতা আর লাখিয়া। এবার জেলে পচে মরো প্রতিটা মুহূর্ত, যতক্ষণ না ফাঁসির অর্ডার আসে।